আসসালামু আলাইকুম। পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে ডিগ্রি প্রথম বর্ষে BA-BSS সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌস আকবর, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের সাথে আবারও আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি। আমাদের প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করো। অন্যান্য প্রশ্নগুলোর মতোই একইভাবে আগে আমাদেরকে ভূমিকা দিয়ে শুরু করতে হবে, তারপরে উপসংহার দিয়ে শেষ করতে হবে। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে রাজনীতি অধ্যয়নের এমন একটি পন্থা যার দ্বারা অধ্যয়নের বিষয়বস্তু বা পাঠের বিষয়বস্তু নির্ধারণ ও বিশ্লেষণ করা হয়। প্রবহমান মানব সমাজের যে দিকটি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে তার প্রকৃতি কিন্তু গতিশীল। রাষ্ট্রবিজ্ঞানের এই গতিশীল চরিত্র যথাযথভাবে অনুধাবনের উপযোগী সর্বকালের সর্বজন গ্রাহ্য কোনো অনুসন্ধান পদ্ধতি উদ্ভাবন এক প্রকার অসম্ভব। রাষ্ট্রবিজ্ঞান তথা রাজনীতি বিজ্ঞান অধ্যয়ন ও বিশ্লেষণে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বা হয়েছে। অতীতের ক্ষেত্রে সনাতন বা গতানুগতিক পদ্ধতিকে সর্বোৎকৃষ্ট বলে মনে করা হতো, কিন্তু বর্তমানে বিশেষ করে 50 ও 60-এর দশকে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতির আবির্ভাব ঘটেছে, যেগুলো রাষ্ট্রবিজ্ঞানকে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে সচেষ্ট হয়েছে। কিন্তু তারপরেও সনাতন পদ্ধতির গুরুত্ব একেবারে হ্রাস পায়নি, বরং বলা যেতে পারে যে আধুনিক পদ্ধতি সমূহের যথাযথ উপলব্ধির জন্য সনাতন পদ্ধতির ধারণা থাকা আবশ্যক। অর্থাৎ আমরা এতক্ষণ যে বলেছি সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি, এগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি হচ্ছে দুটি: সনাতন বা গতানুগতিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি। আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, সনাতন বা গতানুগতিক পদ্ধতি কি? গতানুগতিক পদ্ধতির রাজনৈতিক কার্যকলাপের প্রসারকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ না করে চিরাচরিত পথে বিশ্লেষণ করাকে সনাতন বা গতানুগতিক পদ্ধতি বলে। তারপর দেখো, সনাতন বা গতানুগতিক পদ্ধতিগুলো কি, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, পর্যবেক্ষণমূলক পদ্ধতি। পর্যবেক্ষণমূলক পদ্ধতি হচ্ছে, দেখো, আমি প্রথমে একজন রাষ্ট্রবিজ্ঞানের দিয়ে বলছি যে রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি সম্পর্কে, আমরা এখন সেটাই দেখি। লর্ড ব্রাইস এবং লাওয়েল আরো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রনৈতিক বিষয়াদির অনুসন্ধানে বিশেষভাবে পর্যবেক্ষণমূলক পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেছেন। যেমন ব্রাইসের দ্য আমেরিকান কমনওয়েলথ
এবং মডার্ন ডেমোক্রেসিস নামক গ্রন্থ দুটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি প্রয়োগের একটি উৎকৃষ্ট উদাহরণ। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ভ্রমণ করে সেই সকল দেশের সরকার ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন এবং এই একটি সিদ্ধান্তে উপনীত হন যে মানুষের মৌলিক প্রকৃতি সর্বত্রই একই ধরনের হলেও তার রাজনৈতিক আচরণের ক্ষেত্রে বিভিন্নতা দেখা যায় বা ভিন্নতা দেখা যায়। আবার ব্রাইসের মতে লাওয়েল মনে করেন রাষ্ট্রবিজ্ঞান মূলত পর্যবেক্ষণমূলক বিজ্ঞান, পরীক্ষামূলক নয়। কাজে রাজনৈতিক বিষয়সমূহের অনুসন্ধানের যথার্থ পদ্ধতি হচ্ছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি। দেখো, পর্যবেক্ষণমূলক পদ্ধতির দোষ গুণ দুটোই রয়েছে। যদি বলো যে পর্যবেক্ষণমূলক পদ্ধতির গুণ এই যে এর মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানীগণের পক্ষে প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। আবার এই পদ্ধতির দোষ রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশের সম্যক ধারণা শুধু পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ঐতিহাসিক জ্ঞানের। তারপর হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। রাষ্ট্রচিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী অগাস্ট কোত রাজনৈতিক বিষয়াদি অনুসন্ধানের ক্ষেত্রে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এ পদ্ধতিতে পূর্ণভাবে অনুসন্ধান করা তখনই সম্ভব যখন অনুসন্ধানের প্রতিকূল বিষয়গুলো বাদ দিয়ে শুধু অনুকূল ঘটনা সমূহকে নিয়ে পরীক্ষা করা যায়। তবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তা কখনোই সম্ভব নয়, কারণ এটি মানুষ ও তার রাজনৈতিক প্রতিষ্ঠানীতি নিয়ে আলোচনা করে। যেমন ধরো, রসায়নবিদ রসায়নের ক্ষেত্রে যেভাবে পরীক্ষা করতে পারেন, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সেভাবে পরীক্ষা করা কখনোই একজন রাষ্ট্রবিজ্ঞানীর পক্ষে সম্ভব নয়। আবার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এইসবের না পূর্ণাঙ্গ বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বারবার পরীক্ষা করাও সম্ভব নয়। আমরা আর্দ্রতা, বায়ুর বেগ ও উষ্ণতার পরিমাপ করতে পারি, কিন্তু ক্ষিপ্ততার পরিমাপ কখনোই কিন্তু করতে পারি না। সেজন্য লর্ড ব্রাইস বলেছেন, মানুষের রাজনৈতিক জীবনের কেবল বর্ণনা করা চলে, সঠিকভাবে পরিমাপ করা কখনোই তা যায় না। তাই দেখা যায় বিভিন্ন প্রকার অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানে আমরা পরীক্ষামূলক পদ্ধতিকে সীমিত আকারে ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। অতীতের অস্তিত্ব যে বর্তমানের এবং বর্তমান যে ভবিষ্যতের ইঙ্গিত দান করে, এই প্রচলিত উক্তি বা সুপ্রচলিত উক্তিটি বিশেষভাবে কিন্তু সত্য। কাজে আমরা কেবলমাত্র ঐতিহাসিক তথ্যের ভিত্তিতেই বর্তমান রাষ্ট্রনীতির পর্যালোচনা করতে পারি। অনেক রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে ঐতিহাসিক পদ্ধতি ব্যবহার করেছেন। তার মধ্যে রয়েছে মন্টেস্কু, জন সিলি, স্যার হেনরি মেন, হ্যারল্ড লাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের বিবর্তন কিভাবে ঘটিয়েছে তা কিন্তু ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে জানা যায় বা অনুসন্ধান করা যায়। তাছাড়া এই পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ গতি প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।
তাই গণতন্ত্র, সমাজতন্ত্র, উদারতাবাদ, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ এসব বিষয় উৎপত্তি ও বিকাশ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হলে আমাদের অবশ্যই ঐতিহাসিক পদ্ধতির জানতে হবে। জানতে হলে অবশ্যই ঐতিহাসিক পদ্ধতির কিন্তু কোনো বিকল্প নেই। তারপর হচ্ছে 4 নাম্বার দেখো দার্শনিক পদ্ধতি। দার্শনিক পদ্ধতি দার্শনিক পদ্ধতির অনেক প্রবক্তা রয়েছেন। এসব প্রবক্তাদের মধ্যে যেমন ধরো প্লেটো, রুশো, বেনথাম, কান্ট, হবস, গ্রিন এইসব ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্রের প্রয়োজন, প্রকৃতি, কার্যাবলী, এর আদর্শ, ব্যক্তির সাথে তার সম্পর্ক এই প্রভৃতি বিষয়ের মীমাংসা দার্শনিক উপায়ে করা হয়েছে। দার্শনিক পদ্ধতিতে অচিত্ত অনিশ্চিতের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়। এই পদ্ধতিতে রাষ্ট্রীয় বা রাজনৈতিক জীবনের এক সর্বজনীন মূল্যবোধ নির্ধারণ করা হয়, আর সেই মূল্যবোধের প্রেক্ষিতে রাষ্ট্র, সমাজ, নাগরিক, আইন, অধিকার এসব বিষয় নিয়ম নীতি নির্ণয় করা হয়। তারপর দেখো তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি বলতে আমরা যেমন এই পদ্ধতি অনুসারে অতীতের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও ঘটনাবলীর সাথে বর্তমানের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ ও ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করা হয় এবং তুলনামূলক আলোচনার ভিত্তিতে কার্যকরণ সূত্র নির্ধারণ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল 158টি রাষ্ট্রের তুলনামূলক বিশ্লেষণের দ্বারা তার রাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলেন। মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লস এবং মেন তার এনসেন্ট লস রচনার ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করেছিলেন, অর্থাৎ তুলনামূলক পদ্ধতি প্রয়োগ করেছিলেন মন্টেস্কু এবং মেইন। তাই সদ্য স্বাধীন দেশসমূহের রাজনৈতিক ব্যবস্থা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগের কথা বলা হয়ে থাকে। 6 আইনমূলক পদ্ধতি। আইনমূলক পদ্ধতিতে রাষ্ট্রকে রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয় না। এই পদ্ধতি অনুসারে রাষ্ট্রকে একটি আইনমূলক ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। আইনমূলক প্রতিষ্ঠান হিসেবে আইন প্রণয়ন ও আইন কার্যকরী করার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব সম্পূর্ণ হয়। আইনমূলক পদ্ধতির সমর্থকদের মধ্যে রয়েছেন হেনরি মেন, লর্ড ব্রাইস, লাস্কি প্রমুখ। তারপর দেখো জীববিজ্ঞানমূলক পদ্ধতি। জীবদেহের সাথে সাদৃশ্যমূলক আলোচনার ভিত্তিতে রাষ্ট্রের গঠন, ক্রমবিকাশ, বিবর্তন, কার্যাবলী ইত্যাদি ব্যাখ্যা করা হয় এবং এইসব বিষয় ব্যাখ্যা করাই হচ্ছে এই পদ্ধতির মূল লক্ষ্য। এই পদ্ধতিতে রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করা হয় এবং সাদৃশ্যমূলক আলোচনার ভিত্তিতে বিবর্তনবাদ অনুযায়ী রাষ্ট্রের পরিবর্তনশীল প্রকৃতিকে ক্রমবিকাশ হিসাবে প্রতিপন্ন করা হয়। হার্বার্ট স্পেন্সারের মতানুসারে জীবদেহ ও রাষ্ট্রদেহের মধ্যে ব্যাপক সাদৃশ্য রয়েছে। জীবদেহ ও রাষ্ট্রদেহ উভয়ই চিরন্তন জন্ম মৃত্যুর অধীন। যেমন জীবদেহের মস্তিষ্ক, পেশি ও স্নায়ুতন্ত্রের মতো
রাষ্ট্রেরও আছে সরকার, সৈন্যবাহিনী এবং রাস্তাঘাট, নদী, নালা। মোট কথা, রাষ্ট্রের প্রকৃতি ও অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণের ক্ষেত্রে এই পদ্ধতি অনেক সময় ভ্রান্ত ও বিপজ্জনক সিদ্ধান্ত সৃষ্টি করে। তাই রাষ্ট্রবিজ্ঞানের অনুশীলনে এই ধরনের সাদৃশ্যমূলক আলোচনার সার্থকতা অতিমাত্রায় সীমাবদ্ধ। তারপর হচ্ছে সমাজতত্ত্বমূলক পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে রাষ্ট্রকে একটি সমাজদেহ এবং নাগরিকদের এর অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে মনে করা হয়। সমাজস্থ ব্যক্তিবর্গের প্রতিষ্ঠান সমূহ, তারপর ধর্ম বিশ্বাস, অর্থনৈতিক পরিবেশ ইত্যাদিকে নিয়ে এক সামগ্রিক ব্যবস্থা হলো সমাজ। এই সমাজের বিভিন্ন পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিস্থিতির যাবতীয় মিথস্ক্রিয়ার প্রতিফলন ঘটে রাষ্ট্রীয় জীবনে। এই কারণে এই পদ্ধতিতে সমগ্র সমাজের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক জীবনে পর্যালোচনার কথা বলা হয়েছে। তারপর দেখো মনোবিজ্ঞানমূলক পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সনাতন পদ্ধতির মধ্যে আরো একটি পদ্ধতি হচ্ছে মনোবিজ্ঞানমূলক পদ্ধতি। রাষ্ট্র কিন্তু নাগরিকদেরকে নিয়ে গঠিত হয়, আর রাজনৈতিক দল ব্যবস্থা, তারপর হচ্ছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, জনমত ইত্যাদি বিষয় বিশ্লেষণের জন্য সামাজিক মনোবিজ্ঞানের সাহায্য নিতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই পদ্ধতিটি অনেক বেশি প্রয়োগ করতে দেখা যায়। গণতান্ত্রিক ধ্যান ধারণার বিকাশ ও ব্যাপক বিশ্লেষণ, অর্থাৎ গণতান্ত্রিক ধ্যান ধারণার বিকাশ ও ব্যাপক বিস্তারের পরিপ্রেক্ষিতে বর্তমানে জনসাধারণ রাজনৈতিক আচার আচরণের মনস্তাত্ত্বিক বিচার বিশ্লেষণ বিশেষ জরুরি হয়ে পড়েছে। এই কারণেই ভাবাবেগ, মনোভাব, অনুভূতি ইত্যাদি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করা দরকার। সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সাক্ষাৎকার, নমুনা সংগ্রহ, তারপর হচ্ছে ধরো সংখ্যায়ন ইত্যাদি বিজ্ঞানসম্মত পন্থা অনুসরণ করে মনস্তাত্ত্বিক পদ্ধতিকে প্রয়োগ করা হয়েছে। তারপর হচ্ছে অভিজ্ঞতামূলক পদ্ধতি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অনুশীলনে এই পদ্ধতি প্রয়োগের এক বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় বা বিশেষ প্রবণতা পরিলক্ষিত হয়ে থাকে। এই অভিজ্ঞতামূলক পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান অনুশীলনের জন্য পরীক্ষা নিরীক্ষা, বৈজ্ঞানিক অভিজ্ঞতা সাহায্য নেওয়া হয়। এই পদ্ধতিতে পরিমাপ ও সংখ্যায়নের সাহায্যে তথ্য ও গবেষণার মধ্যে সামঞ্জস্য সাধন করা হয়। অভিজ্ঞতাবাদী পদ্ধতির প্রবক্তারা পরীক্ষামূলক, পর্যবেক্ষণমূলক এবং পরিসংখ্যানমূলক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেছেন। তারপর দেখো সর্বশেষ সনাতন পদ্ধতির সর্বশেষ পদ্ধতি হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি। অর্থাৎ সাক্ষাৎকার পদ্ধতি বর্তমানে খুবই জনপ্রিয়, কারণ এই পদ্ধতির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের নিকট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায়। তারপর দেখো আধুনিক পদ্ধতি। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির মধ্যে আরো একটি পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি কাকে বলে? তুলনামূলক রাজনীতি অধ্যয়নের জন্য
গতানুগতিক পদ্ধতি পরিহার করে যেসব নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয় তাকে কি বলে? আধুনিক পদ্ধতি বলে। এখন আমরা দেখব আধুনিক পদ্ধতিগুলো কি কি। দেখো, আধুনিক পদ্ধতি 1 নম্বর হচ্ছে আচরণবাদ। পরীক্ষালব্ধ ও প্রয়োগযোগ্য তথ্য উদ্ভাবন, রীতিশুদ্ধ বিশ্লেষণ ও তাদের সত্যাসত্য যাচাইয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমের সুসমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ অনুসন্ধানই হচ্ছে আচরণবাদ, যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। তারপর হচ্ছে সংঘতত্ত্ব। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের আধুনিক পদ্ধতিগুলোর মধ্যে আরো একটি পদ্ধতি হচ্ছে সংঘতত্ত্ব। কোন রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান হাজারো সংজ্ঞার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ধারা লক্ষ্য করে এই রাজনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন গৃহীত হয় এবং ওইসব সিদ্ধান্তের ফলে কোন সংঘ লাভবান হয় বা কেন হয়, লাভবান হয় এবং কেন হয়, ওইসব গ্রুপের প্রভাবের মূল কি ইত্যাদি বিষয়ে অনুসন্ধান সম্ভব হয় একমাত্র সংঘতত্ত্বের মাধ্যমে। তারপর হচ্ছে সিস্টেমস তথ্য। সামগ্রিকভাবে কোনো বিষয় পর্যালোচনার জন্য, বিশেষ করে নিয়ত পরিবর্তনশীল পরিবেশে একটি রাজনৈতিক ব্যবস্থা কিভাবে টিকে থাকে তা নির্ধারণের জন্য অবশ্যই সিস্টেমস তথ্য উপযুক্ত। কাঠামো কার্যগত তথ্য। গ্রেভিয়েল আলমন্ড কাঠামো কার্যগত তথ্যের মাধ্যমে রাজনৈতিক কাঠামো ও রাজনৈতিক কার্যকলাপের সুষ্ঠু বিশ্লেষণ তথা রাজনৈতিক ব্যবস্থার ইনপুট ও আউটপুটের বিভিন্ন দিক পর্যালোচনা করে তুলনামূলক পর্যালোচনার ক্ষেত্রে এক শুভ সূচনা করেছেন, যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের আরো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সর্বশেষ দেখো, যোগাযোগ তথ্য। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের একটি আধুনিক পদ্ধতি হচ্ছে যোগাযোগ তথ্য। এ পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব সংরক্ষণ, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, রাজনীতিতে কাঠামোগত প্রভাব ইত্যাদি বিশ্লেষণ করে থাকে। এই যে আমরা এতগুলো পদ্ধতি পড়েছি, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির মধ্যে এতগুলো পদ্ধতি পড়েছি, পর্যবেক্ষণমূলক পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, ঐতিহাসিক, দার্শনিক, জীববিজ্ঞানমূলক, অভিজ্ঞতামূলক, তুলনামূলক,